বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্র জনতার অভ্যুত্থানে বিগত 17 বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এরপর জানিয়ে দিব আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আশুলিয়ায় ৪৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। সাভারের আশুলিয়ায় কয়েকদিনের শ্রমিক অসন্তোষে ৪৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ২৫টি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিভিন্ন দাবিতে কারখানার ভেতর এবং সড়কে শ্রমিকেরা বিক্ষোভ এবং অবরোধ করেন। এদিকে সীমান্তে নিহত জয়ন্তের লাশ ২ দিন পর ফেরত দিল ভারতীয় বিএসএফ বাহিনী। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে গুলিতে নিহত শ্রী জয়ন্ত ১৫ তার লাশ ২ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ। এদিকে গ্রাহকদের ৪৫ কোটি টাকা ভ্যাট জমা দেয়নি টেলিটক। টেলিকম সেবায় নিয়মিত গ্রাহকদের কাছ থেকে আদায় করা প্রায় ৪৫ কোটি টাকা সমমূল্যের কর ভ্যাট রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়নি টেলিটক। এতে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিরীক্ষণ প্রতিবেদন সূত্র থেকে সব তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানিয়ে দিব লাদাখে দিল্লির সমান জায়গা দখলে নিয়েছে চীন, বললেন রাহুল গান্ধী। চীনের সঙ্গে ভারতের ইস্যু নিয়ে বরাবরই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচক বিরোধী দলীয় নেতা এবং কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। তাই যুক্তরাষ্ট্র সফরে তাকে চীন ইস্যুতে প্রশ্ন করা হলে মোদীকে আবারও এক হাত নিলেন তিনি। বললেন, লাদাখের রাজধানী নয়াদিল্লির সমান জায়গা দখল করে নিয়েছে চীনের সামরিক বাহিনী। স্থানীয় সময় 10 সেপ্টেম্বর ওয়াশিংটনের মর্যাদাপূর্ণ জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন রাহুল গান্ধী। সেখানে এক প্রশ্নের জবাবে সব তথ্য জানান তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং ছাত্র জনতার অভ্যুত্থান এবং বিগত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে গণ আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার 17 সেপ্টেম্বর রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এর আগে দলের যৌথ সভা অনুষ্ঠান হয়। এতে বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। জাহিদ হাসান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত এবং বিগত 17 বছরে স্বৈরাচারীর বিরুদ্ধে গণ আন্দোলনে নিহত হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির উদ্যোগে আগামী 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার স্মরণে সভা অনুষ্ঠিত হবে। বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও 17 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশের স্থান এখনও নির্ধারিত হয়নি, তবে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে এই দুটি স্থানে যে কোনো একটিতে এই সমাবেশের আয়োজন করা হবে বলেও জানান তিনি। এছাড়াও গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে গণতন্ত্রের র্যালি অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ 11 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যমকে সব তথ্য জানিয়েছেন। প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হবে। উল্লেখ্য, শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপর 6 আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান এবং ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠককে ডক্টর মোহাম্মদ ইউনূসকে
প্রধান করে দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর গত 9 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ ডক্টর ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠান এবং তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন। তিনি আরো বলেন, নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে, এটাই আমাদের লক্ষ্য। আশুলিয়ায় ৪৫টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা। সাভারের আশুলিয়ায় কয়েকদিনের শ্রমিক অসন্তোষে ৪৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও ২৫টি পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার পরে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বিভিন্ন দাবিতে কারখানার ভেতর এবং সড়কে শ্রমিকদের বিক্ষোভ এবং অবরোধ দেখা গেছে। বুধবার ১১ সেপ্টেম্বর সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পান। এতে কারখানার শ্রমিকেরা উত্তেজিত হয়ে বিক্ষোভ শুরু করেন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানাগুলো হলো ভার্চুয়াল বটম, মন্ডল নিটওয়ার লিমিটেড, সিগমা ফ্যাশন লিমিটেড, হামিম গ্রুপ, ক্রসফায়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জিন্স প্রডিউসার লিমিটেড, অরুণিমা গ্রুপের অরুণিমা স্পোর্টসওয়্যার লিমিটেড এবং ডিএমসি অ্যাপারেলস লিমিটেড, SM নিটওয়ার লিমিটেডস, আগামী অ্যাপারেলস লিমিটেড, মানবতা অ্যাপারেলস লিমিটেড সহ ৪৫টি পোশাক কারখানা। শ্রমিকেরা জানান, বিভিন্ন দাবি নিয়ে টানা কয়েকদিন ধরে বিক্ষোভ এবং কর্মবিরতি পালন করেছেন শ্রমিকেরা, কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কয়েক দফায় বসলেও কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি। এতে শ্রমিকদের ক্ষোভে কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। পরে আজকে সকালে কাজে যোগ দিতে এসে কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। ক্রসফায়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামের একটি পোশাক কারখানার গেটে চলছিল বন্ধের নোটিশ। সেখানে শ্রমিকদের উদ্দেশ্য করে কর্তৃপক্ষ লিখেছেন, আশুলিয়া শিল্পাঞ্চলে গার্মেন্টস শিল্পের দাঙ্গা হাঙ্গামা এবং ভাঙচুর এবং বেআইনিভাবে ধর্মঘটের কারণে ফ্যাক্টরি পরিচালনার অনুকূল পরিবেশ না থাকা এবং সার্বিক নিরাপত্তা বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩/১ ধারায় পরবর্তী নির্দেশনা পর্যন্ত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়াও সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো পোশাক কারখানায় কয়েক শতাধিক শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস এবং সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসেছিল, কিন্তু কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য ১৩/১ ধারায় বন্ধের নোটিশ ঝুলছিল। আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেছেন, নবীনগর চন্দ্রা মহাসড়কে বেক্সিমকো পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তা অবরোধ করে রেখেছে। এছাড়াও কোথাও বিশৃঙ্খলার কোনো খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। সীমান্তে নিহত জয়ন্তের লাশ 2 দিন পর ফেরত পেল পরিবার। ঠাকুরগাঁয়ে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তে গুলিতে নিহত শ্রী জয়ন্ত 15 তার লাশ 2 দিন পর ফেরত দিয়েছে ভারতীয় জঙ্গি বাহিনী BSF। মঙ্গলবার 11 সেপ্টেম্বর রাত 1:30টার দিকে বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে জয়ন্তের লাশ ফেরত দেওয়া হয়। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর জয়ন্তের লাশ ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু অযথা কালক্ষেপণ করে রাত 1:30টার পর বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা সীমান্তের ৩৯৩ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে লাশটি ফেরত দেওয়া হয়। পরে বিজিবি ও পুলিশ নিহত জয়ন্তের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করে। মরদেহ ফেরতের পরপরই রাত 2:30টার সময় জয়ন্তের শেষকৃত্য সম্পাদন করা হয়। মরদেহ ফেরতের সময় বালিয়াডাঙ্গি থানার ওসি তদন্ত দিবাকর অধিকারী, SI শামীম, ধনতলা বিওপির ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম এবং জয়ন্তের 4 জন প্রতিবেশী উপস্থিত ছিলেন। 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিয়ান্না আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জয়ন্তের লাশ ফেরত দিয়েছে BSF। তারা কথা দিয়েছে ভবিষ্যতে এমন ঘটনা ঘটাবে না। অবৈধভাবে কেউ সীমান্ত ক্রস করতে চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আমরাও তাদের তেমনি আশ্বাস দিয়েছি যেন দুই দেশের সম্পর্ক ভালো থাকে। উল্লেখ্য, সোমবার 9 সেপ্টেম্বর ভোরে ধনতলা সীমান্তের নিটালডোবা গ্রামে 393 নম্বর
পিলার এলাকা দিয়ে 18 জন অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতের ডিঙ্গাপাড়া বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে। সময় গুলিতে নিহত হয় জয়ন্ত কুমার, আহত হয় তার বাবা মহাদেব এবং প্রতিবেশী দরবার হোসেন। পরে সোমবার সকালে জয়ন্তের মরদেহ নিয়ে যায় ভারতের বিএসএফ।